আপনারা জানেন যে কোন অবস্থার প্রেক্ষিতে আজকের এই সরকারটি সৃষ্টি হয়েছিল। ডকট্রিন অফ নেসেসিটি আমরা যেটাকে বলি আইনের ভাষায়। কাজেই তারা সেই কাজগুলো তারা করবে যেগুলো অত্যাবশ্যকীয় নেসেসিটি যেটাকে বলা হয়, সেই নেসেসিটির প্রয়োজনে যা যা করা প্রয়োজন সেগুলো তারা করবে। কাজে আমাদের নিজের দেশে 26টি দেশে যাওয়ার দরকার নাই, আমাদের নিজের দেশে যে উদাহরণটি রয়েছে সেটি আমরা দেখি না কেন। তারা তো 3 মাসের ভিতরে প্রয়োজনীয় যা যা করার করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়েছিলেন, এবং এমন একটি নির্বাচন দিয়েছিলেন যা বাংলাদেশের 54 বছরের ইতিহাসে আজও আপনি জিজ্ঞাসা করুন একজন নিরপেক্ষভাবে উত্তর দেবে বাংলাদেশের সবচেয়ে ভালো নির্বাচন কিন্তু 91 সালের নির্বাচন ছিল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কাজেই এইটা নিয়ে দ্বিমত করার খুব একটা সুযোগ যে আছে তা না, এবং জনাব মাহবুবুল্লাহ সাহেব অনেক কথা বলেছেন এবং তিনি চমৎকারভাবে বলেছেন যে তিনি সরকারের সমালোচনা যাবেন না, এবং সরকারের সমালোচনা যাবার কোনো দরকারও নেই। আর এখানে আমাদের মাসুদ কামাল সাহেব তিনি বিএনপিকে অভিযুক্ত করেছেন যে কেন আমরা ফেব্রুয়ারির কথা বললাম, কেন আমরা ডিসেম্বরের কথা বললাম, অক্টোবরে কেন বললাম না, এবং অত্যন্ত যুক্তিসঙ্গত প্রশ্ন। কাজে সেটার উত্তর দিতে হবে এই কারণে যে একজন রাজনীতিক কিন্তু অনেক কঠিন অবস্থায় জীবনযাপন করে। একজন সাংবাদিক তার যে কর্মপদ্ধতি, একজন ইঞ্জিনিয়ার তার যে কর্মপদ্ধতি, একজন ডাক্তার এখানে মঞ্চে বসা আছেন তাদের যে কর্মপদ্ধতি, একজন শিক্ষক তার যে কর্মপদ্ধতি, একজন আইনজীবী তার যে কর্মপদ্ধতি, তার এই সব কিছু মিলিয়ে কিন্তু রাজনীতিকে কাজ করতে হয়। অনেক ভিউ পয়েন্ট সমন্বয় করে একসঙ্গে কাজ করতে হয়। এবং সেই কারণে আমি একটি কোটেশন দিয়ে মাসুদ কামাল সাহেবের প্রশ্নের উত্তর দেব। কোটেশনটি হচ্ছে অনেক পুরনো বিলাতে বিখ্যাত পার্লামেন্টারিয়ান, তিনি বলেছিলেন, when a politician says yes, it means maybe. When a politician says maybe, it means no. And when a politician says no, he is not even a politician. অর্থাৎ পলিটিশিয়ান হিসেবে আমাদের জীবনযাপন এত কঠিন যা আমরা সত্যিকার অনেস্টলি নাও বলতে পারি না, তাহলে আর পলিটিশিয়ান থাকা যায় না। এটা মূল বক্তব্য হচ্ছে, আমি যদিও হিউমার করে বলেছি, এটা মূল বক্তব্য হচ্ছে একজন পলিটিশিয়ানকে কিন্তু সব কিছু সমন্বয় করে কাজ করতে হয়। এবং ওই যে কনসেনসাস বিল্ডিংয়ের কথা বলা হয়, বা একজন পলিটিশিয়ানের মতের সঙ্গে আরেকজনের মত না মিললে সরাসরি না করে এটাকে কিভাবে একটা সমাধানে নিয়ে যেতে হয়, এই ধরনের পদ্ধতিতে একজন রাজনীতিকে কাজ করতে হয়। কাজে একজন সাংবাদিকের কাজ অনেক সহজ, তিনি একটা কথা বলে সেটা একদম জোর গলায় বলতে পারেন, বা অন্য কেউ বলতে পারেন জোর গলায়। একজন অর্থনীতিবিদ যেমন একটা অর্থনীতির ব্যাপারে তিনি জোর গলায় বলতে পারেন যে এটা এভাবে করা উচিত। একটা ব্রিজ, যেমন একটা ব্রিজের বেলায় বলুন এভাবে করা উচিত, কিন্তু একজন রাজনীতিক যখন সেখানে যায় তখন সেই ব্রিজটি কিন্তু মডিফাই করতে হয়, এবং অনেক সময় ইঞ্জিনিয়ারিংয়ের ডিজাইনের বাইরে গিয়ে একটা ব্রিজ করতে হয়, বা রেকমেন্ডেশনের বাইরে গিয়ে একটা ব্রিজ তৈরি করতে হয়। তো কাজে এই পরিস্থিতির ভিতর দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমি বক্তব্য দীর্ঘ করব না, মূল কথাটি আমি কিন্তু অলরেডি বলে ফেলেছি। যে কথাটি আমি এখানে বলবো, যেটা দিয়ে শুরু করেছিলাম, আমি সেই কথা আবার ফিরে আসছি যে আমি কেন বলেছি যে যদি রাজনৈতিক দল যদি জনগণের চেয়ে বেশি শক্তিশালী হয়ে যায় তাহলে সেটা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। এই কথাটি আমি কেন বলেছি? কথাটি বলেছি যে আপনারা যদি পিআর পদ্ধতির গভীরে যান তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে সেখানে মানুষ কিন্তু সত্যিকার অর্থে একটি দলকে ভোট দিচ্ছে, কোনো ব্যক্তিকে ভোট দিচ্ছে না। তো বাংলাদেশের মানুষের যে সাইকোলজি, মানুষকে জবাবদিহি করতে চায়, মানুষকে প্রশ্ন করতে চায়, বাংলাদেশের মানুষের ধৈর্য অত্যন্ত সীমিত, অধৈর্য হয়ে যায় কোনো কিছুতে। বাংলাদেশের মানুষ আবেগময়। তো বিষয়গুলি কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। কাজে সেখানে একটি নৈর্ব্যক্তিক, আমি বলবো যে পিআর সিস্টেম একটা নৈর্ব্যক্তিক একটি ভোটিং প্রক্রিয়া। কাজে এইটা বাংলাদেশের মানুষের যে গতি প্রকৃতি, চরিত্র,
এবং যে সাইকোলজি তার সঙ্গে কিন্তু কখনো খাপ খাবে না।